ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 9-এর তোমাদের জীবন বিজ্ঞানের জীববিদ্যা ও মানব কল্যাণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলবো তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখো। আর আমরা এখানে শুধু প্রশ্নগুলোই বলছি না, প্রশ্নের সাথে সাথে উত্তরগুলোও বলছি। তো তোমাদের কাছে যদি প্রান্তিক কোম্পানির জীবনবিজ্ঞানের সহায়িকা থাকে তাহলে সেখান থেকে খুঁজলে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। আর যদি উত্তরগুলো না থাকে তাহলে তোমরা উত্তরগুলো তো আমি দেখাবো, তো উত্তরগুলো তোমরা একটু লিখে নিও। তো প্রথমে আছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। তো প্রথম প্রশ্নটা বলেছে অনাক্রম্যতা কাকে বলে। উত্তরটা হচ্ছে রোগ সৃষ্টিকারী জীবাণুর বা পদার্থের শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে জীবের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষমতাকে অনাক্রম্যতা বলে। পরবর্তী প্রশ্নটা বলেছে সহজাত অনাক্রম্যতা বলতে কী বোঝো, উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে যে অনাক্রমণ ব্যবস্থা জন্ম থেকেই মানবদেহে সক্রিয় থাকে এবং দেহে প্রবেশ করা জীবাণুর বিরুদ্ধে কিছু প্রতিরোধ গড়ে তুলতে পারে তাকে সহজাত অনাক্রম্যতা বলে। উদাহরণ, ত্বক ও মিউকাস পর্দা ভৌত প্রতিবন্ধক রূপে দেহে রোগজীবাণুর প্রবেশে বাধা দেয়। চোখের জল ও লালারস মধ্যস্থ লাইসোজাইম ও পাকরস মধ্যস্থ HCl রাসায়নিক প্রতিবন্ধক হিসেবে দেহে প্রবিষ্ট রোগজীবাণুকে মেরে ফেলে। পরবর্তী যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যান্টিবডি কাকে বলে। অ্যান্টিজেনের উপস্থিতির প্রভাবে মানবদেহে যে ইমিউনোগ্লোবিউলিন জাতীয় প্রোটিনগুলি সৃষ্টি হয় তাদের অ্যান্টিবডি বলা হয়। এরা অ্যান্টিজেন অণুর সঙ্গে বিক্রিয়া করে তাদের নিষ্ক্রিয় করে দেয়। পরবর্তী যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানবদেহে কত প্রকার অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন দেখা যায় ও কি কি। উত্তরটা হচ্ছে মানবদেহে 5 প্রকার অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন দেখা যায়, যথা IgG, IgA, IgD, IgM আর হচ্ছে IgE। যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অর্জিত অনাক্রম্যতা বলতে কী বোঝো, উদাহরণ দাও। উত্তরটা দেখে নাও। জন্মের পর বাইরে থেকে কোনো জীবাণুর সংক্রমণের ফলে বা কৃত্রিমভাবে প্রস্তুত অ্যান্টিজেন বা অ্যান্টিবডি দেহে প্রবেশ করালে নির্দিষ্টভাবে রোগজীবাণুর বিরুদ্ধে যে অনাক্রম্যতা গড়ে ওঠে তাকে অর্জিত অনাক্রম্যতা বলে। উদাহরণ, পোলিও ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিন, টিটেনাস টক্সয়েড প্রভৃতি প্রদানের মাধ্যমে মানবদেহে যথাক্রমে পোলিও, হেপাটাইটিস বি ও টিটেনাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ গড়ে ওঠে। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যান্টিজেন কী। সাধারণত প্রোটিনধর্মী বা পলিস্যাকারাইড জাতীয় যে বহিরাগত পদার্থ প্রাণীদেহের মধ্যে প্রবেশ করে প্রাণীর অনাক্রমতন্ত্রকে উদ্দীপিত করে অনাক্রমণ সাড়ার সৃষ্টি করে তাকে অ্যান্টিজেন বলে। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই প্রশ্নটা এমন 4টি আগ্রাসনধর্মী কোষের নাম করো যারা সরাসরি জীবাণুদের ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ধ্বংস করে। অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, অনাক্রম্যতার সাহায্যকারী কয়েকটি কোষের নাম করো। উত্তরটা দেখে নাও। অনাক্রম্যতা তন্ত্রের অন্তর্গত আগ্রাসনধর্মী ফ্যাগোসাইটিক কোষগুলি হলো 1 যকৃতের কুফার কোষ, 2 ফুসফুসের ম্যাক্রোফাজ, 3 যোগকলার হিস্টিওসাইট, 4 বৃক্কের মেসানজিয়ান কোষ। যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রম্যতা কাকে বলে। উত্তরটা দেখে নাও। সক্রিয় অনাক্রম্যতা যে পদ্ধতিতে অ্যান্টিজেনের উপস্থিতিতে প্রাণীর নিজস্ব অনাক্রম্যতন্ত্রের মাধ্যমে অ্যান্টিবডি সংশ্লেষের দ্বারা যে অনাক্রম্যতা গড়ে ওঠে তাকে সক্রিয় অনাক্রম্যতা বলে। যেমন বসন্ত বা হামে আক্রান্ত হলে আমরা এই অনাক্রম্যতা গড়ে তুলতে পারি। এরপরটা দেখে নাও নিষ্ক্রিয় অনাক্রম্যতা। মায়ের দেহে সৃষ্ট অ্যান্টিবডি বা অন্য প্রাণীদেহে তৈরি অ্যান্টিবডি গ্রহীতার দেহে প্রবেশ করিয়ে উক্ত
যুক্ত রোগ সৃষ্টিকারী পদার্থ বা জীবাণুর বিরুদ্ধে গ্রহীতার অনাক্রমতা গড়ে ওঠে, একে নিষ্ক্রিয় অনাক্রমতা বলে। এটি আবার দুই প্রকার, এক প্রাকৃতিকভাবে অর্জিত অর্থাৎ মায়ের দেহে থেকে নিষ্ক্রিয় অনাক্রমতা ও দুই কৃত্রিমভাবে অর্জিত ভ্যাকসিন দ্বারা নিষ্ক্রিয় অনাক্রমতা। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে অর্জিত সক্রিয় অনাক্রমতা বলতে কী বোঝো? উত্তরটা দেখে নাও। হাম, জলবসন্ত ইত্যাদি রোগে একবার কোনো মানুষ আক্রান্ত হলে তার দেহে এই রোগগুলির বিরুদ্ধে একটি অনাক্রমতার সৃষ্টি হয়, এর ফলে সহজে আর সেই ব্যক্তি এই রোগে আক্রান্ত হন না। একেই প্রাকৃতিকভাবে অর্জিত অর্থাৎ সক্রিয় অনাক্রমতা বলে। প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কৃত্রিমভাবে অর্জিত সক্রিয় অনাক্রমতা বলতে কী বোঝো? উত্তরটা দেখে নাও। টিকা বা ভ্যাকসিন প্রদানের মাধ্যমে প্রাণীদেহে যে অনাক্রমতা গড়ে ওঠে তাকে কৃত্রিমভাবে অর্জিত সক্রিয় অনাক্রমতা বলে। যেমন শিশুদের পোলিও টিকা অর্থাৎ ওপিভি প্রদানের ফলে শিশুরা পোলিও রোগ প্রতিরোধী হয়ে ওঠে। প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যক্ষ্মা রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থার নাম কি? কতদিন এই চিকিৎসা করতে হয়? যক্ষ্মা রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থার নাম হচ্ছে যক্ষ্মা রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থার নাম হলো ডটস অর্থাৎ ডাইরেক্ট অবজার্ভ ট্রিটমেন্ট সিস্টেম। চিকিৎসার সময়কাল, রোগের প্রাবল্য ও কোন অঙ্গ যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছে তার উপর নির্ভর করে 6 মাস থেকে 2 বছর ধরে এই চিকিৎসা করতে হয়। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অনাক্রমণ সারা বা ইমিউন রেসপন্স সম্পর্কে তোমার ধারণা কী? বাইরে থেকে দেহের ভিতরে প্রবেশ করা জীবাণু বা তাদের দেহের অংশ বা তাদের সৃষ্টি করা টক্সিনগুলিকে অ্যান্টিজেন বলে। এই অ্যান্টিজেনগুলির প্রভাব বিনষ্ট করার জন্য আমাদের দেহের অনাক্রমতা তন্ত্র যে যে ব্যবস্থাগুলি নিয়ে থাকে তাদের এক কথায় অনাক্রমণ সারা বা ইমিউন রেসপন্স বলা হয়। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা অনাক্রমণ সারায় অংশগ্রহণকারী কোষ কোনগুলি? উত্তরটা দেখে নাও। অনাক্রমণ সারায় সাহায্যকারী কোষগুলি হলো টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ম্যাক্রোফাজ, ঘাতক কোষ বা ন্যাচারাল কিলার কোষ অর্থাৎ এনকে সেল এবং মাস্ট কোষ। প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রাথমিক অনাক্রমণ সারা বলতে কী বোঝো? জীবাণুর প্রথম সংক্রমণে অনাক্রমতন্ত্রের মাধ্যমে প্রাণীদের যে ধরনের অনাক্রমণ সারা গড়ে ওঠে তাকে প্রাথমিক অনাক্রমণ সারা বলে। এই ধরনের অনাক্রমণ সারা ধীর গতিতে গড়ে ওঠে এবং এই প্রক্রিয়ায় কম পরিমাণ ইমিউনোগ্লোবিউলিনের প্রধানত আইজিএম উৎপত্তি ঘটে। ভ্যাকসিন প্রয়োগেও এই ধরনের সারা ঘটে। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গৌণ অনাক্রমণ সারা বলতে কী বোঝো? জীবাণুর প্রথমবার সংক্রমণের পর দ্বিতীয়বার একই জাতীয় জীবাণুর সংক্রমণে প্রাণীদেহে খুব দ্রুত যে অনাক্রমণ সারার সৃষ্টি হয় তাকে গৌণ অনাক্রমণ সারা বলে। এই ধরনের অনাক্রমণ সারা খুব তাড়াতাড়ি সৃষ্টি হয় এবং এই প্রক্রিয়ায় অধিক পরিমাণ ইমিউনোগ্লোবিউলিনের প্রধানত আইজিজি উৎপত্তি ঘটে। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সক্রিয় অনাক্রমতা কিভাবে কাজ করে? উত্তরটা দেখে নাও। সক্রিয় অনাক্রমতা দুভাগে কাজ করে, যথা এক প্রধানত বি লিম্ফোসাইট কোষ দ্বারা নিয়ন্ত্রিত রস নির্ভর বা অ্যান্টিবডি নির্ভর অনাক্রমতা এবং দুই প্রধানত টি লিম্ফোসাইট কোষ দ্বারা নিয়ন্ত্রিত কোষ নির্ভর অনাক্রমতা। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা দেখে নাও। কোষ নির্ভর অনাক্রমতা কী? কয়েক ধরনের টি লিম্ফোসাইট বিভিন্ন ধরনের অ্যান্টিজেন দ্বারা প্রভাবিত হয়ে সরাসরি জীবাণু বা ভাইরাস আক্রান্ত কোষকে নষ্ট করে দেয়। এরা বিভিন্ন ধরনের ইন্টারফেরন জাতীয় যৌগের সাহায্যে এই কাজ করে থাকে। এই ধরনের অনাক্রমতাকে কোষ নির্ভর অনাক্রমতা বলে। এখানে হচ্ছে তোমাদের টি ও বি লিম্ফোসাইটের উৎপত্তি এবং কোষভিত্তিক ও রসভিত্তিক অনাক্রমতার সম্পর্কটা দেখানো আছে, এটা তোমরা দেখে নাও। যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই প্রশ্নটা, রস নির্ভর অনাক্রমতা কী? বিভিন্ন অ্যান্টিজেনের প্রভাবে বি লিম্ফোসাইট বা প্লাজমা কোষগুলি অ্যান্টিবডি উৎপাদন করে। এই অ্যান্টিবডি অণুগুলি অ্যান্টিজেনকে নিষ্ক্রিয় করে দেয়। বি লিম্ফোসাইট এর অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে এইভাবে বিভিন্ন অ্যান্টিজেন নিষ্ক্রিয় করার পদ্ধতিকে এক কথায় রস নির্ভর অনাক্রমতা বলা হয়। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, টি লিম্ফোসাইট কাকে বলে, এর কাজ কী?
উত্তরটা দেখে নাও টি লিম্ফোসাইট। যেসব লিম্ফোসাইট অস্থিমজ্জার স্টেম কোষ থেকে সৃষ্টি হয় ও থাইমাস গ্রন্থিতে প্রবেশ করে পূর্ণতা প্রাপ্ত হয় তথা পরিণতি লাভ করে তাদের টি লিম্ফোসাইট বলে। কাজ, এই প্রকার লিম্ফোসাইট কোষ নির্ভর অনাক্রমতায় সাহায্য করে। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টি লিম্ফোসাইট কত প্রকার ও কী কী? টি লিম্ফোসাইট 5 প্রকার। 1 টি হেল্পার কোষ, 2 সাপ্রেসর টি কোষ, 3 সাইটোটক্সিক টি কোষ, 4 টি কিলার কোষ, 5 স্মৃতি টি কোষ। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো এইটা, বি লিম্ফোসাইট কাকে বলে, এর কাজ কী? বি লিম্ফোসাইট যেসব লিম্ফোসাইট অস্থিমজ্জায় উৎপন্ন হয়ে লসিকা গ্রন্থি অথবা অস্থিমজ্জায় পূর্ণতা প্রাপ্ত হয় অথবা পরিণতি লাভ করে তাদের বি লিম্ফোসাইট বলে। এই ধরনের লিম্ফোসাইট প্রথম পাখির দেহে ক্লোয়াকা বা অবসারণী ছিদ্রের কাছে অবস্থিত বার্সা অফ ফেব্রিসিয়াস নামক লসিকা গ্রন্থিতে আবিষ্কৃত হয়, এদের বি লিম্ফোসাইট বলা হয়। কাজ, এরা অ্যান্টিবডি উৎপাদন করে রসভিত্তিক অনাক্রমতায় সাহায্য করে। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টিকা বা ভ্যাকসিন কাকে বলে? উত্তরটা দেখে নাও, কোনো নির্দিষ্ট রোগ প্রতিরোধের জন্য মৃত বা নিষ্ক্রিয় জীবাণুর কোষের অংশ বা জীবাণুর সৃষ্টি করা টক্সিনকে নিষ্ক্রিয় করে নির্দিষ্ট পরিমাণে মানবদেহে অ্যান্টিজেন হিসেবে প্রবেশ করিয়ে মানবদেহের অনাক্রমতা তন্ত্রকে ওই রোগের বিরুদ্ধে প্রস্তুত করে রাখা যায়। ওই জীবাণু বা তার দেহের অংশ বা নিষ্ক্রিয় টক্সিনকে এক কথায় টিকা বা ভ্যাকসিন বলা হয়। যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো এইটা, টিকাকরণ বা ভ্যাকসিনেশন কাকে বলে? রোগ সৃষ্টিকারী জীবাণু বা জীবাণুসৃষ্ট পদার্থকে কৃত্রিমভাবে মেরুদণ্ডী প্রাণীদেহে যেমন মানুষ প্রবেশ করিয়ে ওই জীবাণু দ্বারা সৃষ্ট রোগের বিরুদ্ধে দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার প্রক্রিয়াকে টিকাকরণ বা ভ্যাকসিনেশন বলে। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বুস্টার ডোজ কী? যে পরিমাণ টিকা দিলে একবারে ব্যক্তির অনাক্রমতা তৈরি হয় তাকে মাত্রিক পরিমাণ বলে। মাত্রিক পরিমাণ থেকে সামান্য কম মাত্রায় টিকা দিলে তা অনাক্রমতাকে বাড়িয়ে দেয়, এই মাত্রাকে বুস্টার ডোজ বলে। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এমএমআর কিসের ভ্যাকসিন? এটি দেওয়ার নিয়ম কী? মাম্পস, মিসিলস অর্থাৎ হাম ও রুবেলার ভ্যাকসিন হলো এমএমআর ভ্যাকসিন। এটি সজীব ও দুর্বল ভাইরাস থেকে তৈরি টিকা। শিশুর জন্মের 1 বছরের মধ্যে অর্থাৎ 9 মাস বয়সে এই টিকা দেওয়া হয়। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, প্যাথোজেন ও পোষক কাকে বলে? উত্তরটা দেখে নাও, প্যাথোজেন রোগ সৃষ্টিকারী পরজীবীদের প্যাথোজেন বলে। পোষক রোগ সৃষ্টিকারী পরজীবী বা প্যাথোজেনগুলি যেসব জীবের দেহে আশ্রয় গ্রহণ করে সম্পূর্ণরূপে বা আংশিক রূপে জীবনচক্র সম্পন্ন করে তাদের পোষক বা হোস্ট বলে। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মুখ্য পোষক কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটা দেখে নাও, যে পোষকের দেহে পরজীবী ও জীবনচক্রের যৌন জনন দশা অতিবাহিত হয় তাকে মুখ্য পোষক বলে। উদাহরণ, ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়ামের মুখ্য পোষক হলো স্ত্রী অ্যানোফিলিস মশা। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, গৌণ পোষক কাকে বলে? উদাহরণ দাও। যে পোষকের দেহে পরজীবীর জীবনচক্রের যৌন জনন দশা ছাড়া অপর যে কোনো দশা অতিবাহিত হয় তাকে গৌণ পোষক বলে। উদাহরণ, ম্যালেরিয়ার পরজীবী প্লাজমোডিয়ামের গৌণ পোষক হলো মানুষ। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বাহক কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটা দেখে নাও, যেসব প্রাণী বাহ্যিক অঙ্গের সাহায্যে রোগ সৃষ্টিকারী জীবাণুকে বহন করে অর্থাৎ রোগাক্রান্ত প্রাণীর দেহ থেকে সুস্থ প্রাণীদেহে এবং তাদের দেহে জীবাণুর জীবনচক্রের কোনো দশা অতিবাহিত হয় না তাদের বাহক বলে। উদাহরণ, মাছি, পা, ডানা ইত্যাদির সাহায্যে কলেরা রোগের জীবাণু বহন করে। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো ভেক্টর কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত বাহক প্রাণীর দেহে রোগ সৃষ্টিকারী পরজীবীর জীবনচক্রের কোনো না কোনো দশা অতিবাহিত হয় তাকে ভেক্টর বলে। উদাহরণ, ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়ামের ভেক্টর হলো স্ত্রী অ্যানোফিলিস মশা।
পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো নিউমোনিয়া রোগের উপসর্গ লেখো। উত্তরটা দেখে নাও। নিউমোনিয়া রোগের উপসর্গ: 1. সর্দি, কাশি, হাঁচি, তীব্র শ্বাসকষ্ট, উদরবক্ষ গহ্বর নিচের দিকে ঢুকে আসা। 2. অনেক ক্ষেত্রে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড আক্রান্ত হতে পারে। 3. ফুসফুসের প্রচুর অ্যালভিওলাই তরল পদার্থে পূর্ণ হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না হলে মৃত্যু ঘটতে পারে। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো নিউমোনিয়া কিভাবে সংক্রামিত হয়। উত্তরটা দেখে নাও। এটি একটি বায়ুবাহিত রোগ। এই ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি প্রভৃতির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়া জীবাণুযুক্ত জলীয় বিন্দু সুস্থ ব্যক্তির প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করলে সুস্থ ব্যক্তির দেহে নিউমোনিয়া রোগের সংক্রমণ ঘটে। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডায়রিয়া কিভাবে সংক্রমিত হয়। ডায়রিয়া সংক্রমণ পদ্ধতি: 1. খাদ্য ও পানীয়ের মাধ্যমে ডায়রিয়ার সংক্রমণ ঘটে। মাছি খাদ্যে জীবাণুর সংক্রমণ ঘটাতে পারে। 2. শিশুরা অপরিষ্কার হাত মুখে দিলে ডায়রিয়া জীবাণু সহজেই শিশুদের দেহে প্রবেশ করে। 3. পোলট্রি বা ডেয়ারিজাত খাবার দ্বারা ডায়রিয়া সংক্রমিত হতে পারে। 4. পুকুরের অপরিষ্কার জলে স্নান করা ও বাসন মাজার জন্য ডায়রিয়া হতে পারে। প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিপথেরিয়া রোগের লক্ষণগুলি কী। উত্তরটা দেখে নাও। ডিপথেরিয়া রোগের লক্ষণ: 1. টনসিল ফুলে যায়, এর ফলে গলা ব্যথা হয় ও খাদ্য গিলতে অসুবিধা হয়। 2. রোগের প্রকোপ বৃদ্ধি পেলে কানের গোড়া ফুলে যায়। 3. মুখের ভিতরে গলবিল অঞ্চল লাল হয় ও সেখান থেকে জলীয় রস ক্ষরিত হয়। গলবিল অঞ্চলে পর্দা সৃষ্টি হয় যা শ্বাসকার্যে বাধা দেয়। পরবর্তী প্রশ্নটা যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট: কয়েকটি বায়ুবাহিত, খাদ্যবাহিত, জলবাহিত ও ভেক্টরবাহিত রোগের নাম করো। উত্তরটা দেখে নাও। বায়ুবাহিত রোগ: নিউমোনিয়া, হাম ও যক্ষ্মা। খাদ্যবাহিত রোগ: টাইফয়েড। জলবাহিত রোগ: কলেরা, ডায়রিয়া ও আমাশয়। ভেক্টরবাহিত হচ্ছে ম্যালেরিয়া, ডেঙ্গু জ্বর, পিতজ্বর ও ফাইলেরিয়া। পরবর্তী যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেঙ্গু রোগের লক্ষণগুলি কী। উত্তরটা দেখে নাও। ডেঙ্গু রোগের লক্ষণ: 1. যন্ত্রণাসহ জ্বর হয় এবং অস্থিসন্ধি ও পেশিতে ব্যথা হয়। 2. অনুচক্রিকার সংখ্যা কমে যায় এবং লসিকা গ্রন্থি ফুলে ওঠে। অনেক ক্ষেত্রে দেহের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণ হয়। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো ডেঙ্গু কিভাবে সংক্রমিত হয়। উত্তরটা দেখে নাও। এডিস এজিপ্টি নামক মশা দ্বারা এই রোগটি আক্রান্ত ব্যক্তির দেহ থেকে সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয় ভাইরাস দ্বারা। স্ত্রী এডিস মশা আক্রান্ত ব্যক্তির রক্ত পান করার পর সুস্থ মানুষকে কামড়ালে সুস্থ ব্যক্তির দেহে ডেঙ্গু ভাইরাস দ্বারা রোগটি সংক্রমিত হয়। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট: এইডস রোগের লক্ষণগুলি কী কী। এইডস রোগের লক্ষণ: 1. আক্রান্ত ব্যক্তির দেহের ওজন দ্রুত হ্রাস পায়, জিভ, মুখ ও গলায় ঘা হয়। 2. প্রায়ই জ্বর হয় এবং ক্রমাগত পেট খারাপ লেগে থাকে। 3. কাশি হলে তা 1 মাসের বেশি দীর্ঘস্থায়ী হয়। 4. হারপিস এবং বিভিন্ন ধরনের ত্বকের রোগের উপসর্গ দেখা যায়। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইডস কীভাবে সংক্রমিত হয়। এইডস সংক্রমণ পদ্ধতি: সুরক্ষা ব্যবহার ছাড়াই অরক্ষিত যৌন মিলনের মাধ্যমে আক্রান্ত পুরুষ বা মহিলার দেহ থেকে এই রোগ সুস্থ মহিলা বা ব্যক্তির দেহে সংক্রমিত হয়। অপরিশোধিত সিরিঞ্জের ব্যবহার ও সংক্রমিত রক্তের মাধ্যমে এই রোগ সংক্রমিত হয়। 3. এইডস আক্রান্ত স্ত্রী অথবা পুরুষের সঙ্গে অন্য সুস্থ পুরুষ বা স্ত্রীর অসুরক্ষিত যৌন মিলনে সংক্রমিত হয়। যক্ষ্মা রোগের লক্ষণগুলি লেখো। উত্তর: মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়ার সংক্রমণে মানবদেহে যক্ষ্মা রোগ হয়। এই রোগের লক্ষণগুলি হলো: 1. 3 সপ্তাহ বা তার বেশি সময় ধরে প্রবল কাশি হয়, অনেক ক্ষেত্রে কফের সঙ্গে রক্ত পড়ে। 2. রাতের দিকে হালকা জ্বর হয়, ওজন দ্রুত হ্রাস পেতে থাকে। 3. খাদ্য গ্রহণে প্রবল অনীহা দেখা যায়। 4. ফুসফুস ছাড়া অন্য অঙ্গ আক্রান্ত হলে আরও বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়, যেমন লসিকা গ্রন্থি ফুলে ওঠা, হাতে প্রবল বেদনা প্রভৃতি। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট: হেপাটাইটিস বি রোগের লক্ষণ লেখো। উত্তর: হেপাটাইটিস বি ভাইরাসের HBV সংক্রমণে মানবদেহে
হেপাটাইটিস বি রোগ হয়। এই রোগের লক্ষণগুলি হলো 1. জ্বর, বমি বমি ভাব, ক্ষুধামান্দ্য, দুর্বলতা ও পেট খারাপ হয়। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, রেট্রোভাইরাস কি? যে সমস্ত ভাইরাসে আরএনএ থাকে কিন্তু পোষক কোষে প্রবেশ করার পর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের প্রভাবে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, তাদের রেট্রোভাইরাস বলে, যেমন এইচআইভি। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পালস পোলিও টিকাকরণ কি? পৃথিবী থেকে পোলিও রোগকে চিরতরে নির্মূল করার জন্য বিশ্বব্যাপী মৌখিক পোলিও টিকা দ্বারা। যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ওয়াশ বলতে কি বোঝো? ওয়াশ কথাটি সম্পূর্ণ অর্থ হলো W ওয়াটার অর্থাৎ জল, S স্যানিটেশন অর্থাৎ স্বাস্থ্যবিধান এবং H হাইজিনিক অর্থাৎ স্বাস্থ্যবিধি। ইউনিসেফ দ্বারা গৃহীত ওয়াশ পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো শিশুদের নিরাপদ বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা, স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করা এবং উন্নত স্বাস্থ্যবিধি সম্বন্ধে সচেতনতা গড়ে তোলা। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, শিশুদের বেঁচে থাকা ও উন্নতি এবং ওয়াশ প্রকল্পটিকে কার্যকারী করার জন্য গুরুত্বপূর্ণ স্তম্ভগুলি কি কি? এখানে ধৌতকরণের 3টে স্তম্ভ দেখানো আছে। শিশুর বেঁচে থাকার ও উন্নতি কী কীভাবে হতে পারে? পরিবেশ সুরক্ষা, আচরণগত পরিবর্তন, বিশুদ্ধ পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবা থেকে শিশু বেঁচে থাকা ও উন্নতি হয়। শিশুদের বেঁচে থাকা ও উন্নতি এবং ওয়াশ প্রকল্পটিকে কার্যকরী করার জন্য গুরুত্বপূর্ণ স্তম্ভগুলি হল: 1. শিশুদের বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ ও স্বাস্থ্যবিধিসম্মত শৌচাগার ব্যবহার। 2. শিশুদের আচরণগত পরিবর্তন সাধন। 3. বিধিবদ্ধ আইন প্রণয়নের দ্বারা পরিবেশের সুরক্ষা করা। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, হাত পা জামা কাপড় প্রভৃতি ধৌতকরণের জন্য ব্যবহৃত কয়েকটি উপাদানের নাম লেখো। উত্তরটা দেখে নাও। হাত পা জামা কাপড় প্রভৃতি ধৌতকরণের উপাদানগুলি হলো: 1. জল, জলের সাহায্যে হাত পা শরীর ভালোভাবে ধুয়ে নিলে ধুলোবালি রোগ জীবাণু প্রভৃতি থেকে শরীর মুক্ত থাকে। 2. সাবান, সাবান ও জল দিয়ে হাত পা শরীর জামা কাপড় ধুয়ে নিলে এগুলি ধুলোবালি ও রোগ জীবাণু থেকে মুক্ত হয়। 3. হ্যান্ড স্যানিটাইজার, অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজারের কিছুটা নিয়ে হাতে মেখে নিলে হাতের জীবাণুগুলো মারা যায়। 4. জীবাণুনাশক, জীবাণুনাশক হিসাবে ডেটল, স্যাভলন প্রভৃতি দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করলে ওই স্থানের জীবাণুগুলি মারা যায়। প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট রাখবো। এবার শুরু হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, রোগ নিরাময় ধৌতকরণের ভূমিকা লেখো। প্রশ্নমান হচ্ছে 2+3। উত্তরটা দেখে নাও। রোগ নিরাময়ে ধৌতকরণের ভূমিকা: 1. ধৌতকরণের মাধ্যমে শরীর, হাত পা প্রভৃতি থেকে ধুলো বালি ময়লা প্রভৃতি ধুয়ে যায়, ফলে বিভিন্ন পরাগরেণু ধুলো প্রভৃতি থেকে যে অ্যালার্জি তৈরি হয় তা থেকে আমরা মুক্ত থাকতে পারি। 2. খাদ্য ও পানীয়ের মাধ্যমে যে সমস্ত রোগ আমাদের দেহে সংক্রমিত হয় তা থেকে আমরা অনেকটাই মুক্ত থাকতে পারি, কারণ বিশুদ্ধ ও নিরাপদ জল পান করলে জলের মাধ্যমে রোগ সৃষ্টিকারী জীবাণু আমাদের দেহের মধ্যে প্রবেশ করবে না এবং খাওয়ার আগে সাবান বা লিকুইড সোপ দিয়ে ভালোভাবে হাত নিলে হাতে লেগে থাকা জীবাণু খাদ্যে মিশতে পারে না। পরবর্তী যেটা হচ্ছে 3 নম্বর, যদি আমরা সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলি, হাত পায়ের নখ নিয়মিত কেটে ফেলি, নিয়মিত সাবান দিয়ে শরীর পরিষ্কার করি, তবে নখের ময়লা বা দেহের ময়লা থেকে আমরা বিভিন্ন রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা পাবো। 4. আমরা যদি স্যানিটেশনের সুবিধাগুলো মাথায় রেখে শৌচাগার ব্যবহার করি, তবে আমাদের পরিবেশ তুলনামূলকভাবে বিশুদ্ধ থাকবে এবং বিভিন্ন জলবাহিত রোগ যেমন কলেরা, উদ্রাময়, অ্যামিবায়োসিস প্রভৃতি থেকে আমরা রক্ষা পেতে পারি। 5. ধৌতকরণের মাধ্যমে কৃমিঘটিত বিভিন্ন রোগ, সাধারণ সর্দি কাশি, কিছু সংক্রামক রোগ যেমন নিউমোনিয়া, বার্ড ফ্লু, খোসপাঁচড়া জাতীয় চর্মরোগ প্রভৃতি থেকে আমরা রক্ষা পেতে পারি। প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টিকাকরণের প্রধান উদ্দেশ্যগুলি লেখো। প্রশ্নমান হচ্ছে 5। টিকাকরণের উদ্দেশ্য: টিকাকরণের উদ্দেশ্য হলো: 1. শিশু মৃত্যুর হার হ্রাস করা। পূর্বে ভারতবর্ষের মতো উন্নতশীল দেশগুলোতে শিশু মৃত্যুর হার অত্যন্ত বেশি ছিল, কিন্তু বর্তমানে উন্নত চিকিৎসা পরিষেবা এবং টিকাকরণের কারণে শিশু মৃত্যুর হার যথেষ্ট হ্রাস পেয়েছে। 2. নিরাপদ ও কার্যকরী পদ্ধতি: টিকাকরণের ফলে প্রথম 2-1 দিন সামান্য কিছু অস্বাচ্ছন্দ্য এবং
অসুস্থতা পরিলক্ষিত হলেও পরিণামে সুদূরপ্রসারী উপকার লাভ করা যায়। 3. রোগের বিস্তার প্রতিরোধ করা। টিকাকরণের ফলে রোগ প্রতিরোধের কারণে অপর অনাক্রান্ত শিশুদের মধ্যে ওই রোগ সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম থাকে। 4. পরিবারের সুস্থতা ও স্বাভাবিকতা বজায় রাখা। রোগ প্রতিহত হলে শিশুরা সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং তাদের পঠন পাঠন ও সামাজিক জীবন ব্যাহত হয় না। অনেক মানসিক ও আর্থিক চাপ কমে। 5. পরবর্তী প্রজন্মকে নিরাপদ করে। সঠিক টিকাকরণের কারণে পৃথিবী থেকে স্মল পক্সের মতো ভয়াবহ রোগ নির্মূল করা সম্ভব হয়েছে। আরও অনেক রোগ যথা রুবেলা, পোলিও ইত্যাদি প্রায় নির্মূল হওয়ার পথে। অতএব সুস্থ পরবর্তী প্রজন্মের জন্য টিকাকরণ একান্ত আবশ্যক। যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা, অ্যান্টিবডি গঠন চিত্রসহ আলোচনা করো। অ্যান্টিবডির গঠন। অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন IgY আকৃতি বিশিষ্ট এবং 4টি পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত। 2টি ভারী অর্থাৎ H চেন ও 2টি হালকা শৃঙ্খল অর্থাৎ L চেন। 2. প্রতিটি ভারী শৃঙ্খল 400টির বেশি অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। প্রতিটি হালকা শৃঙ্খল 200টির বেশি অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। 3. ভারী ও হালকা শৃঙ্খলের মধ্যে 2টি সুস্পষ্ট অঞ্চল দেখা যায়। ওই 2 প্রকার শৃঙ্খলের অগ্রভাগকে পরিবর্তনশীল অঞ্চল অর্থাৎ V অঞ্চল বলে। এই অঞ্চলকে অ্যান্টিজেন বন্ধনকারী অঞ্চল বলে, যা বিভিন্ন অ্যান্টিবডিতে বিভিন্ন রকম। 4. প্রতিটি পলিপেপটাইড শৃঙ্খলের অবশিষ্ট অর্থাৎ কার্বক্সিল প্রান্ত অংশকে ধ্রুবক বা কনস্ট্যান্ট অর্থাৎ C অঞ্চল বলে। এই অঞ্চলটি একই শ্রেণীর সব অ্যান্টিবডিতে একই প্রকার হয়। 5. অ্যান্টিবডির 2টি অভিন্ন অর্ধাংশ ডাইসালফাইড অর্থাৎ SS বন্ধন দ্বারা যুক্ত থাকে। প্রত্যেক অর্ধাংশের ভারী ও হালকা শৃঙ্খলও ডাইসালফাইড অর্থাৎ SS বন্ধন দ্বারা যুক্ত। 6. অ্যান্টিবডি 2টি ভারী শৃঙ্খলের প্রথম ও দ্বিতীয় C অঞ্চলের মাঝে সন্ধি অঞ্চল থাকে অর্থাৎ হিঞ্জ। এই অঞ্চলটি উৎসেচক ও রাসায়নিক বিক্রিয়ায় সাড়া দেয়। ছবিটা দেখে নাও। ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে আর যেগুলো পয়েন্টিং সেগুলো কিন্তু ঠিকঠাক করে করবে। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা, মানবদেহে কত প্রকার অ্যান্টিবডি হয় তা উল্লেখ করো ও তাদের অবস্থান ও কাজ লেখো। প্রশ্নমান হচ্ছে 5। মানবদেহে বিভিন্ন প্রকার অ্যান্টিবডির বৈশিষ্ট্য, অবস্থান ও কাজ। আচ্ছা, আগের প্রশ্নটারও প্রশ্নমান হচ্ছে 5। অ্যান্টিবডি বৈশিষ্ট্য, অবস্থান, কাজ। 1. IgG রক্তে সবচেয়ে বেশি 80% থাকে, প্লাসেন্টা ভেদ করতে পারে, ম্যাক্রোফাজ এর সঙ্গে যুক্ত হয়। অবস্থান হচ্ছে রক্তরস, কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করে, ভাইরাস ও টক্সিনকে প্রশমিত করে, ভ্রূণ ও সদ্যজাতকে সুরক্ষিত রাখে। পরবর্তী যেটা সেটা হচ্ছে IgM আকৃতিতে সবচেয়ে বড়, পেন্টামার রক্তে এর পরিমাণ 5 থেকে 10%, প্লাসেন্টা ভেদ করতে পারে না, ম্যাক্রোফাজের সঙ্গে যুক্ত হয় না। অবস্থান হচ্ছে রক্তরস, অণুজীবকে প্রতিরোধ করে ও অ্যান্টিজেনকে তঞ্চিত করে, এটি প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে। পরবর্তী যেটা সেটা হচ্ছে IgA দেহরসে 10 থেকে 15%, মনোমার, প্লাসেন্টা ভেদ করতে পারে না, মাস্ট কোষকে উদ্দীপিত করে না, ম্যাক্রোফাজ এর সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা কম। অবস্থান হচ্ছে মাতৃদুগ্ধ, চোখের জল, লালারস ও শ্লেষ্মাতে উপস্থিত। কাজ হচ্ছে মিউকাস আবরণ ও দেহের বহির্ভাগকে রক্ষা করে। পরবর্তী যেটা সেটা হচ্ছে IgE রক্তরসে সবচেয়ে কম অর্থাৎ 0.002% থাকে, প্লাসেন্টা ভেদ করতে পারে না, ম্যাক্রোফাজ এর সঙ্গে যুক্ত হয় না ও মাস্ট কোষকে উদ্দীপিত করে। অবস্থান হচ্ছে রক্তরস, কাজ হচ্ছে অ্যালার্জি বিক্রিয়ার জন্য দায়ী, পরজীবী ধ্বংস করে, দেহের বাহ্যিক প্রতিরক্ষায় পরজীবীর আক্রমণে মাইক্রোবস প্রতিরোধী পদার্থ তৈরি করে। পরবর্তী যেটা সেটা হচ্ছে IgD রক্তরসের 0.2%, প্লাসেন্টা ভেদ করতে পারে না, ম্যাক্রোফাজের সঙ্গে যুক্ত হয় না, মাস্ট কোষকে উদ্দীপিত করে না। অবস্থান হচ্ছে রক্তরস, কাজ হচ্ছে বি লিম্ফোসাইটের গাত্রে থাকে মানে গায়ে থাকে ও অনাক্রমতার সূচনা করে। যে দুটো পার্থক্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির পার্থক্য লেখো। এটা 3 নম্বরের আসতে পারে, 5 নম্বরের আসতে পারে, যা খুশি আসতে পারে। তুমি লিখবে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির পার্থক্য। বিষয় অ্যান্টিজেন অ্যান্টিবডি, উৎসস্থল
দেহে অনুপ্রবিষ্টকারী বহিরাগত বস্তু হলো অ্যান্টিজেন। অ্যান্টিবডি হচ্ছে দেহে অ্যান্টিজেনের উপস্থিতিতে উৎপন্ন অ্যান্টিজেন প্রতিরোধী বস্তু হলো অ্যান্টিবডি। রাসায়নিক প্রকৃতি, অ্যান্টিজেন রাসায়নিক প্রকৃতিতে প্রধানত প্রোটিনধর্মী এবং কিছু কিছু ক্ষেত্রে গ্লাইকোপ্রোটিন প্রকৃতির হতে পারে। অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিবডি রাসায়নিক প্রকৃতিতে সর্বদাই প্রোটিন গামা গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। অবস্থান হচ্ছে সাধারণত জীবাণুর উপরিতলে এবং আরবিসি এর কোষ পর্দার বাইরে সংলগ্ন অবস্থায় থাকে। অ্যান্টিবডি হচ্ছে সাধারণত প্লাজমা কোষ এবং রক্তরস বা প্লাজমাতে থাকে। প্রভাব হচ্ছে অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডি সৃষ্টি হয়, অ্যান্টিবডির প্রভাবে অ্যান্টিজেনের সৃষ্টি হয় না। পরবর্তী যে প্রশ্নটা অর্থাৎ যে পার্থক্যটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সহজাত ও অর্জিত অনাক্রমতার পার্থক্য লেখো। সহজাত অর্জিত অনাক্রমতার পার্থক্য বিষয়। সহজাত অনাক্রমতা, অর্জিত অনাক্রমতা, উৎস বা সৃষ্টি। প্রথম পয়েন্ট, শিশু ভ্রূণ অবস্থায় মায়ের প্লাসেন্টার মাধ্যমে এই অনাক্রমতা পেয়ে থাকে। আর অর্জিত অনাক্রমতা হচ্ছে কোনো অ্যান্টিজেনের প্রভাবে জন্মের পর মানবদেহে এই অনাক্রমতা গড়ে ওঠে। এবার হচ্ছে 2, সঞ্চারণ পদ্ধতি। মা যে যে রোগে আক্রান্ত হয়েছে সেই রোগের অ্যান্টিবডিগুলি শিশু মায়ের থেকে অর্জন করে ও তার বিরুদ্ধে অনাক্রমতা গড়ে তোলে। অর্জিত অনাক্রমতা হচ্ছে ব্যক্তি যে যে রোগে আক্রান্ত হয় বা যে যে রোগের ভ্যাকসিন তার দেহে প্রয়োগ করা হয় ব্যক্তির দেহে সেই রোগের বিরুদ্ধে অনাক্রমতা গড়ে ওঠে। এবার হচ্ছে জীবাণুর সঙ্গে সম্পর্ক। জীবাণুর পূর্ব সংক্রমণের দ্বারা এই ধরনের অনাক্রমতা গড়ে ওঠে না। জীবাণুর সংক্রমণ ও ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে এই ধরনের অনাক্রমতা গড়ে ওঠে। এবার হচ্ছে সংক্রমিত অঙ্গ। ত্বক, গ্যাস্ট্রো ইন্টেস্টিয়াল ট্রাক্ট, ইউরিনোজেনিটাল ট্রাক্ট, রেসপিরেটরি ট্রাক্ট, স্তনগ্রন্থি প্রভৃতি এই প্রকার অনাক্রমতা গড়ে তোলে। ভ্যাকসিন, অ্যান্টিটিটেনাস সিরাম অর্থাৎ এটিএস, অ্যান্টি সিরাম অর্থাৎ এভিএস প্রভৃতি প্রয়োগ এবং বি ও টি লিম্ফোসাইট, ম্যাক্রোফাজ প্রভৃতির মাধ্যমে এই প্রকারের অনাক্রমতা গড়ে ওঠে। উদাহরণ হচ্ছে ডিসটেম্পার ডিজিজ। অর্জিত অনাক্রমতার উদাহরণ হচ্ছে গুটি বসন্ত, পোলিও, টিটেনাস প্রভৃতি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।